আইএসএফ এর একটা বা দুটো সিট 100টায় প্রার্থী দিলেও তিনি যে কতগুলো আসনে জিতবেন সেটা তো কোনো গ্যারান্টি কেউ দিতে পারছে না, কারণ ছোট্ট একটা দল আগেরবার বিধানসভায় প্রথম প্রতিদ্বন্দ্বিতা করেছিল। কারণ তৃণমূলের কিছু ভোট কাটতে চাইছে মূলত আইএসএফ এর। কারণ আমি তোমাকে যেটা প্রথমেই বললাম, আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট খুব উচ্চ পর্যায়ের দল নয়। সেও জানে যে ক্ষমতায় আসতে পারবে না, তাকে কারো একটা হাত ধরতে হবে। কার হাত ধরতে চাইছে? বাম কংগ্রেস, যাদের হাত ধরে প্রথম ক্ষমতায় এসেছিল। কিন্তু এখন চাইছে তৃণমূলের কিছু বিক্ষুব্ধ ভোট, তৃণমূলের কিছু ভোট যদি নিয়ে আসা যায় শাসক দলের ভোট। কিন্তু এবারে যেটা কি অতটা সহজ হবে? আমি রাজেশের কাছে এই জায়গাটাতে জানতে চাইবো। রাজেশ, 2021-এ ভাঙড়ের যা সমীকরণ ছিল, গোষ্ঠীদ্বন্দ্ব একটা প্রবল মাত্রায় সেখানে মাথাচাড়া দিয়েছিল। আরাবুল ইসলাম, শওকত মোল্লা, দুই যুযুধান পক্ষ। যে অভিযোগ আমরা আরাবুল ইসলামকে বারবার করতে শুনেছি তারপরে, যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, তাকে ইচ্ছে করে হারানো হয়েছে, এরকম কথা তাকে আমরা সূত্র মারফত যে খবরগুলো আমরা পাচ্ছি বিভিন্ন মহলে তিনি বলেছেন। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে যতটা সহজ হয়েছিল নওশাদ সিদ্দিকীর জেতা, 2025-এর আসনটা কি ততটা মসৃণ হবে বলে তুমি মনে করো? দেখো, ভাঙড়ে যদি যাও, তুমি গিয়েছিলে আগেরবার নির্বাচনের সময়, ভাঙড়ে যতই সন্ত্রাস হোক, যতই কেস কামারি হোক এবং যতজনই গ্রেপ্তার হোক, ভাঙড়ে আইএসএফের যে হোল্ড রয়েছে এটা কিন্তু পরিষ্কার, দিনে আলো মতন পরিষ্কার। কারণ আমরা একাধিকবার ভাঙড়ে গিয়েছি, সে ভাঙড়ে কিন্তু তৃণমূলের, দেখো আগে তৃণমূল কিন্তু সেখানে যতটা স্ট্রং হোল্ড ছিল যখন আরাবুল ইসলাম ছিল, বর্তমানে আইএসএফের কিন্তু প্রত্যেক পাড়ায় পাড়ায় যেভাবে সংগঠন তৈরি করেছে, যেভাবে কর্মী সমর্থকরা সেখানে রয়েছেন, বারংবার তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হলো, শেষ পর্যন্ত কিন্তু আইএসএফ মাথা তুলে দাঁড়াচ্ছে। আমরা অতীত দেখেছি পঞ্চায়েত নির্বাচনের সময় যেভাবে লাগাতার সন্ত্রাস হয়েছে, প্রায় 50-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে পঞ্চায়েত নির্বাচনের আগে এবং পরে সব মিলিয়ে। এবং সেই সময় কিন্তু আমরা দেখেছি বারংবার আইএসএফের নাম জড়িয়েছে, তৃণমূলের অভিযোগ আইএসএফের বিরুদ্ধে, আইএসএফের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আমরা সেই সময় ঘটনাস্থলে গিয়েছিলাম, সেখানে বারংবার দেখেছি সেখানে মাঠের মধ্যে গাড়ি এবং গাড়ির মধ্যে বম পড়ে রয়েছে, বিভিন্ন জায়গায় বম্বিং হচ্ছে, প্রচুর সন্ত্রাসের ছবি আমরা দেখেছিলাম। তুমি নিজে নির্বাচনের সময় সেখানে গিয়েছিলে, ভাঙড়ে গিয়েছিলে। ফলে সেখানে কিন্তু আইএসএফ যেভাবে প্রতিরোধ করেছিল, শাসক দলের চোখে চোখ রেখে যেখানে প্রতিরোধ করতে পেরেছিল একটা দল যাদের একটা মাত্র এমএলএ রয়েছে, বিধানসভা একটা মাত্র সদস্য রয়েছে, সেখানে ওরা মাথা তুলে দাঁড়িয়ে আইএসএফ যেভাবে প্রতিরোধ করেছিল, বারংবার শওকত মোল্লাদের হুঁশিয়ারি, শাসক দলের চোখ রাঙানি এবং পুলিশ কেস যেভাবে হয়েছে, তারপরে কিন্তু আইএসএফ সেখানে মাথা তুলে রয়েছে, কাজ করছে। নওশাদ সিদ্দিকী মাঝে মধ্যেই সেখানে যান, সেখানে গেলে কিন্তু যথেষ্ট তার লোকবলও চোখে পড়ে, সেই জনসমর্থন চোখে পড়ে, মানুষের যে ভিড় বা উচ্ছ্বাস। দেখো নওশাদ সিদ্দিকী সেটা ভাঙড় হোক বা কলকাতা, তিনি যখন রাস্তায় বেরোন তাকে ঘিরে যে উচ্ছ্বাস বা মানুষের সমর্থন আসে, সেটা কিন্তু এড়িয়ে যাওয়া যায় না, সেটা চোখে পড়ে, সেটা ভিজিবল। ফলে সেই ভাঙড়ে তৃণমূলের শওকত মোল্লাদের হুঁশিয়ারি থাকা সত্ত্বেও যে আইএসএফের যে এখনো পর্যন্ত যে স্ট্রং হোল্ড রয়েছে, সেখানে কিন্তু যথেষ্ট আত্মবিশ্বাসী নওশাদ সিদ্দিকী। আমি এই জায়গাটা একটু আসবো যে কাশেম সিদ্দিকীকে দলে টেনে কোথাও কি মমতা বন্দ্যোপাধ্যায় নওশাদকে একটা বার্তা দিতে চাইছেন? অবশ্যই। নওশাদকে তো অতীতেও বারবার আসতে বলা হয়েছিল তৃণমূল কংগ্রেসে, এবং সেটা নওশাদ নিজেও বলেছেন বহুবার। ক্যাবিনেট মিনিস্টার তারাও নওশাদকে তৃণমূলে যোগদানের জন্যে বহুবার বলেছে, কিন্তু নওশাদ এই মুহূর্তে তৃণমূলের সঙ্গে যাবে না। তার মূল কারণ হচ্ছে শাসন পদ্ধতিটা, ওদের যে নীতিগত আদর্শ সেগুলো পুরো ভিন্ন। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দেওয়ার জন্যেই কিন্তু কাশেম সিদ্দিকী, নওশাদ সিদ্দিকীর পরিবারের, তাকে নিয়ে আসলেন তৃণমূলে। এটা কিন্তু নওশাদের কাছে বড় বার্তা। কিন্তু নওশাদ এখানে হার মানবে না, সে স্পষ্টতই জানিয়ে দিয়েছে সে যেভাবে দল করছে করবে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনও সে চাইছে। কিভাবে চাইছে? যারা বিক্ষুব্ধ তাদেরকে আইএসএফে টেনে এনে আইএসএফের ভোট সংখ্যা বাড়ানোর জন্যে। তুমি জানো এর আগেও যখন অপোজিশন লিডার ছিলেন আব্দুল মান্নান, বিরোধী দলনেতা ছিলেন, সেই সময় কিন্তু আব্দুল মান্নানও তাকে অনেক রকম পরামর্শ দিতেন কিভাবে সে জিততে পারবে, কিভাবে আরও ভোট পরিচালনা করতে পারবে, কারণ দীর্ঘদিনের রাজনীতিবিদ ছিলেন। এই নওশাদ সিদ্দিকী কিন্তু এই প্রথমবার নয়, এটাও জানিয়ে রাখি, দক্ষিণ চব্বিশ পরগনার দায়িত্বে বা ভাঙড়ের পাশাপাশি যাকে দায়িত্ব দেওয়া হয়েছে শওকত মোল্লাকে, তার সঙ্গে কিন্তু নওশাদের অত্যন্ত ভালো সম্পর্ক। মিডিয়ার সামনে হয়তো একে অপরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, কটু মন্তব্য করে, কিন্তু ব্যক্তিগত স্তরে দুজনের সম্পর্ক অত্যন্ত ভালো। যদিও কেউ কারো জায়গা ছেড়ে দেবে না, শওকত মোল্লা কি জায়গা ছাড়বে না, কিন্তু শওকত মোল্লা চাইবে যে ভাঙড়ে সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো মানুষ দিলে পরেই শাসক দল ভালো ফল করবে। মানে তৃণমূলে যদি কাউকে প্রার্থী করে, এখন তৃণমূল যদি আমাদের ভাঙড়ের আসনটা কিন্তু শওকত মোল্লার কাছেও একটা বড় চ্যালেঞ্জ। কিন্তু সেখানে যদি নওশাদ সিদ্দিকী ম্যানেজ করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়কে, তাহলে সেখানে কিন্তু অপেক্ষাকৃত দুর্বল প্রার্থী, যেটা আমরা আগেও দেখেছি, দুর্বল প্রার্থী দিলে পরে নওশাদ সিদ্দিকীর জয়ের পথ
সুগম, কারণ ভাঙড়ে এই মুহূর্তে যা হোল্ড করে রেখেছে আইএসএফ বা নওশাদ সিদ্দিকী, সেখানে আজকে ভোট হলে কিন্তু নওশাদই সেখান থেকে বড় ব্যবধানে জিতবে বলে আমার ধারণা। কোথাও দাঁড়িয়ে যদি আমরা আরও একজনের নাম এক্ষেত্রে উল্লেখ করি, তার একটা দীর্ঘ রাজনৈতিক পরিসর তো রয়েছে, সিদ্দিকুল্লাহ চৌধুরীর কথা যদি বলি, তার যেভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করা এবং মন্ত্রী হওয়া, কোথাও দাঁড়িয়ে কি নওশাদ সিদ্দিকীর কাছে সেটাও একটা এক্সাম্পল? দেখো, শুধু সিদ্দিকুল্লাহ চৌধুরী নয়, এরকম আমরা অনেককেই দেখেছিলাম যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোরতর বিরোধিতা করেছিলেন। সিদ্দিকুল্লাহ চৌধুরী তো আমাদের কাছে প্রচুর ফুটেজও রয়েছে। সিদ্দিকুল্লাহ চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে স্ট্রিট কর্নার করেছেন, তখন বামফ্রন্ট ক্ষমতায়। কিন্তু তার থেকে তো আমি বলবো যে ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকীদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক অনেক ভালো। আব্বাস এবং তোহা দুজনের সঙ্গে, আব্বাস সিদ্দিকী খুবই ভালো, দীর্ঘদিনের সম্পর্ক। এবং মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু লোকসভা, বিধানসভা, এমনকি পঞ্চায়েত নির্বাচনের আগেও অতীতে শরীফে যান এবং কিছুদিন আগেও তিনি গিয়েছিলেন। সেখানে একাধিক স্কুল, মাদ্রাসা আর কি উন্নয়ন করা যায় সেই জন্য তিনি বরাদ্দ করে এসেছেন এবং ফুরফুরা শরীফের সামগ্রিক উন্নয়নের জন্য টাকা ধার্য করেছেন। সেদিক থেকে নওশাদ সিদ্দিকী অনেকটা এগিয়ে। যে প্রশ্নটা করেছিলাম কৌশিক, যে তাহলে কি তার সামনে সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো কারো থাকাটা একটা বড় এক্সাম্পল নওশাদের কাছে? এখন সিদ্দিকুল্লাহ চৌধুরীর আমি দুটো দিক দিয়ে আলোচনা করতে পারি। একটা যে সিদ্দিকুল্লাহ চৌধুরী একসময় চূড়ান্ত মমতা বিরোধী ছিলেন, সেই সিদ্দিকুল্লাহ চৌধুরী যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য হলেন এবং গ্রন্থাগার মন্ত্রী হলেন, তিনি কিন্তু স্পষ্টতই তার সংখ্যালঘু মুখগুলোকে সামনে এনে প্রমাণ করতে চাইলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সংখ্যালঘুরা রয়েছে। সেই সময় সিদ্দিকুল্লাহ চৌধুরী এটাই ছিল একটা মানসিকতা। আজকে যদি ইচ্ছে করে নওশাদ সিদ্দিকী এরকম 22টা সংখ্যালঘু সম্প্রদায়কে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেন, কিন্তু যেখানে নওশাদ সিদ্দিকীর একটা অবয়ব তৈরি হয়ে গেছে চূড়ান্ত মমতা বিরোধী, চূড়ান্তভাবে তৃণমূল সরকারের বিরোধী এবং অপোজিশন হিসেবে তার যে স্বীকৃতি রয়েছে, সেটাকেই আরও প্রাতিষ্ঠানিকভাবে সেই পথটাকে সুপ্রতিষ্ঠিত করার জন্যে নওশাদ সিদ্দিকী যেটা চাইবেন সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন তিনি চাইবেন। তার একটাই স্বার্থ, ভোটে জেতা, মানুষের কাজ করা। আর ভাঙড় এই মুহূর্তে যা অবস্থা, প্রতিদিন ভাঙড় থেকে কিছু না কিছু ইনসিডেন্ট আমরা খবর পাচ্ছি, সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে ভাঙড়ে কিন্তু নওশাদ সিদ্দিকী এখনও বেশ কয়েক কদম এগিয়ে। কারণ ফুরফুরা শরীফের দরবার হলেও নওশাদ সিদ্দিকী কিন্তু ভাঙড়ের সঙ্গে অবিচ্ছিন্ন আত্মার মতো লেগে রয়েছেন। সকাল বিকেল সেখানে যান এবং সেখানকার মানুষের জন্য সামগ্রিকভাবে যা করার সেগুলো তিনি করেন, এবং পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তিনি প্রচার চালিয়ে যাচ্ছেন, যেটা তার ভোটের ফল আরও ভালো করার জন্য একটা বড় মাইলস্টোন হতে চলেছে। এবং ভাঙড়ের সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে কিন্তু নতুন প্রজন্মের ছেলে নওশাদ সিদ্দিকী, তার জনপ্রিয়তা রয়েছে। একদমই। আমি রাজেশের কাছে যাব। রাজেশ, এখনো পর্যন্ত নওশাদ সিদ্দিকীর দিক থেকে কি খবর? মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কি তার সুসম্পর্ক বা সম্পর্কের এই যে বোঝাপড়াটা কোন জায়গায়?